একুশে জুলাইয়ের মঞ্চ তৃণমূল যুব ছাত্র পরিষদের এক নেত্রী স্লোগান দিলেন, সেই স্লোগান ঘিরে তৈরি হলো বিতর্ক। খবরের শিরোনামে এলেন তিনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্রমৃত্যুর ঘটনা, তারপর সেখানে অরবিন্দ ভবনের সামনে আন্দোলন, আবারও সেই যুব নেত্রী তিনি শাসক দলের যে শাখা যাদবপুর বিশ্ববিদ্যালয়, সেই শাখার প্রেসিডেন্ট হলেন। খবরের শিরোনামে এলেন। নতুন বছর, আবারও খবরের শিরোনামে সেই যুবনেত্রী রাজন্না হালদার। খবরের শিরোনামে থাকাটা কি অভ্যাসে পরিণত করে ফেলছো? সেটা তো সাধারণ মানুষ বলবে, সেটা তো খবর বলবে। তো খবরটা কি যেটার জন্য তুমি নতুন বছরের শিরোনাম? নতুন বছরে নতুন রূপে রাজন্যা, এটাই হচ্ছে খবর। নেত্রী থেকে অভিনেত্রী, এটা আমরা সাধারণত দেখেছি যে অভিনেত্রী থেকে নেত্রী হয়। তোমাদের দলেই রয়েছেন প্রচুর এরকম উদাহরণ। নেত্রী থেকে অভিনেত্রী, এটার তো ক্রেডিট আমার মনে হয় যে যারা আমাকে চুজ করেছে, আমার ডিরেক্টর বলুন বা যারা আমাকে ভেবেছে, সেটা তারাই, সেই ক্রেডিটটা তাদের কাছেই যাবে। কিন্তু এই যে জার্নিটা নেত্রী থেকে অভিনেত্রী, এই জার্নিটা এরকম না যে অভিনেত্রী এখন হয়েছি। এই রোলটা নিয়ে অনেক দিন আগেই, মানে সেটা 21শে জুলাইয়ের মঞ্চের আগেই কথা হয়েছে এবং 21শে জুলাইয়ের মঞ্চের আগেই সেই পরিকল্পনা ছিল। তো এখন হয়তো সেই রূপটা, সম্পূর্ণ রূপটা মানুষ দেখতে পাচ্ছে। তো একটা বেশ মানে ভালো জার্নি ছিল বলা যায়, মজার জার্নি। মজার জার্নিটা তো কি সেটা অবশ্যই জানবো, কিন্তু যারা চুজ করেছিলেন, ডিরেক্টর সাহেব আমার সঙ্গে বসে রয়েছেন, প্রান্তিক চক্রবর্তী, তৃণমূল ছাত্র পরিষদের নেতা এবং ঘটনাচক্রে রাজন্যার জীবনসঙ্গীও। ডিরেক্টর সাহেব, এবার গল্পটা শুনবো। না, গল্পটা একদমই 1945-এর প্রেক্ষাপটে তৈরি। স্বাধীনতার কিছুদিন আগে, আমরা জানি 47-এ ভারতবর্ষ স্বাধীন হয়। আমরা দেখেছি যে সমতলে, বাংলার সমতলে একাধিক বীর সংগ্রামী বিপ্লবীদের চিত্র আমরা পেয়েছি, সিলেবাসে পেয়েছি, সিনেমার প্রেক্ষাপটে পেয়েছি। কিন্তু এই পাহাড়ও তো আমাদের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, এবং এই পাহাড়ও কিন্তু পশ্চিমবঙ্গের পাহাড়। আমরা এই পাহাড়ের গল্প বলছি, যেখানে স্বাধীনতা সংগ্রামীরাও লড়াই করেছিলেন। এবং রাজন্যা যে চরিত্রটিতে আছে এখানে, প্রথমেই বলে রাখি, তার চরিত্রটির নাম হচ্ছে পুতলি তামাং। সেই পুতলি তামাং গান্ধীজি যখন ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন 1942 সালে, তখন গান্ধীজির এই আন্দোলনকে পাহাড়ে নেতৃত্ব দিয়েছিলেন তিনি 26 বছরের একজন বীর বিপ্লবী, পুতলি তামাং। এই গল্পটির পরতে পরতে পাহাড়ের আরও একাধিক বিপ্লবীর চরিত্র, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বাংলাকে রিপ্রেজেন্ট করেছিল, নার বাহাদুর থেকে শুরু করে আরও যারা আছেন, হেলেন লেপচা, তাদের কাহিনী আমরা তুলে ধরেছি। 1945 সেই সময়ের গল্প বলছি। বিহাইন্ড দ্য মাউন্টেন্স আমরা দিয়েছি, কারণ 1 নম্বর গল্পটা পুরো পাহাড়ে, 2 নম্বর এই মাউন্টেন কিন্তু এখানে প্রতীকী হিসাবে গেছে। এখানে দুটি মানুষের সম্পর্কের গল্প আছে এই লেয়ারে। একজন মনমায়া, যে চরিত্রটি করেছে রিয়া ভুজেল। মনমায়া একটি নেপালি পরিবারের ভারতে থাকা সন্তান। উল্টো দিকে প্রখ্যাত সাংবাদিক ঋতব্রত দা একজন ব্রিটিশ কোম্পানির পুলিশ অফিসার করেছে। তাদের যে সম্পর্কটা, দুটো বিপরীত মেরু পাহাড়ের মতো দাঁড়িয়ে আছে এই স্বাধীনতার প্রেক্ষাপটে, তাই মাউন্টেন্স কথাটাকে আমরা ব্যবহার করেছি। প্রান্তিক, স্বাধীনতার প্রেক্ষাপটে পাহাড় খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু এখনও রাজনীতির প্রেক্ষাপটেও পাহাড় গুরুত্বপূর্ণ। সামনে লোকসভা নির্বাচন, পাহাড় নিয়ে অনেক বিতর্ক আছে, তুমি যেটা বলে একদম সঠিক কথা। কেউ বলছে পৃথক গোর্খাল্যান্ডের দাবি তুলছে, কেউ বলছে পাহাড় উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলে কিছু হতে পারে না, পশ্চিমবঙ্গ একটাই বঙ্গ। আসলে সিনেমা তো দ্য বিগেস্ট ফর্ম অফ আর্ট আমার মনে হয়, এবং সিনেমা কখনো রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি ছাড়া হতে পারে না। তাই তোমার এই প্রশ্নটা প্রচণ্ড রেলিভেন্ট, যে এই সমাজনীতি, রাজনীতি, অর্থনীতি ছাড়া কোনো সিনেমা হতে পারে না। একটা ছোটোবেলায় আমরা একটা রচনা লিখতাম, এখন জানি না, এখন সিলেবাসে এগুলো থাকে না খুব একটা। চলচ্চিত্র জীবনের অঙ্গ, এটা আমাদের রচনায় আসতো 10 নম্বরে। সেই চলচ্চিত্রের গুরুত্বটা এই প্রেক্ষাপটে কি, সেটা এই ছবিতে তুলে ধরা হয়েছে, এবং সেখানেই এই ছবিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমি দর্শকদের এটাই বলবো যে তারা প্রত্যেকে কোথাও গিয়ে একটা কানেক্ট করতে পারবে। যে পাহাড়ে তারা ঘুরতে যায়, সেই পাহাড়ের একটি পরিবারের স্বাধীনতার গল্প। যে পাহাড় নিয়ে এত রাজনৈতিক বিতণ্ডা, সেই পাহাড়ে দাঁড়িয়ে একটি সম্পর্কের গল্প। এবং আমরা আজকে যতই দ্বন্দ্বে থাকি না কেন, একটা জিনিস তোমাকে বুঝতে হবে, বা দর্শক বা আমরা সবাই বুঝবো, যে আমরা যতই রাজনৈতিক দ্বন্দ্বে থাকি, হোয়েন ইট কামস টু হিলস, তখন কিন্তু আমরা সবাই এক। কেউ বলতে পারবে না যে আমার পাহাড়ে যেতে ভালো লাগছে না।
বা আমার দার্জিলিং ভাল লাগছে না, কালিম্পং ভাল লাগছে না। তো সার্বিক এই ভাবনাটা দিয়ে এখানে করা হয়েছে এবং এখানে ক্রোনোলজি, যেটা 42 থেকে ভারত ছাড়ো আন্দোলন থেকে 45 পর্যন্ত এবং লাস্টে 47 সাল ভারতের স্বাধীনতা পাওয়া, এই ক্রোনোলজিটা একটি রেডিও অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে আমরা পুরো ক্রোনোলজিটাকে এখানে তুলে ধরেছি, যেখানে গান্ধীজি সেই সময় কি করছেন, ভারতবর্ষের আইএনের কি অবস্থা, যেহেতু স্বাধীনতা এসে গেছে এবং সেই সময় ভারতবাসী কোথাও গিয়ে কনফিডেন্ট ছিল যে স্বাধীনতার বেশি দূরে নয়। তো এই সমস্ত ক্রোনোলজিটাকেও আমরা কিন্তু তুলে ধরেছি। একটি নেপালি চরিত্রে অভিনয় করেছো তুমি, রাজনীতি পাশাপাশি অভিনয়, দুটোর মধ্যে কোনটা মনে হয় বেশি প্রসপেক্টিভ? প্রসপেক্টিভ তো আমি দুটো ক্ষেত্রেই যেহেতু থেকেছি বা থাকছি, সেটা আমি বলবো যে দুটো ক্ষেত্রেই সমান। আমার মনে হয় যে রাজনীতি আর অভিনয় দুটো আলাদা পেশা, এবং এই দুটো পেশাকে যদি ট্যালি করা যায় বা দুটো পেশাকে যদি বিচার করা যায়, তাহলে দুটো পেশার ক্ষেত্রেই একটা কমন ফ্যাক্টর রয়েছে, সেটা হচ্ছে মানুষ শেষ কথা বলে। তো সেই জন্য আমার মনে হয়েছে যে দুটো পেশা কোথাও না কোথাও ইন্টারকানেক্টেড, প্রসপেক্ট দুটো ক্ষেত্রেই রয়েছে। তার মানে তুমি কি বলছো যে অভিনয় তোমাকে আর একটু মানুষের কাছে এগিয়ে দিতে সাহায্য করবে রাজনীতিতে? সেটা তো সাধারণ মানুষ উত্তর দেবে, সেটা আমি রাজন্যা হিসাবে কি করে উত্তর দেবো আমি জানি না। তবে মানুষ যদি আমি আশাবাদী মানুষ পুতলিকে ভালোবাসবে, মানুষ যেরকম রাজন্যাকে ভালোবেসেছে, মানুষ সেরকমই পুতলিকেও ভালোবাসবে, এবং পুতলিও রাজন্যার মতোই একজন রণংদেহী মূর্তি ধারণকারী মহিলা, যিনি সবসময় মাঠে ময়দানে থেকেছেন, লড়াইয়ে থেকেছেন, বিক্ষোভে থেকেছেন, বিদ্রোহে থেকেছেন। তো সেই জন্যেই মানুষ পুতলিকেও ঠিক রাজন্যার মতো করেই আপন করে নেবেন। পুতলির চরিত্রে রাজন্যা কেন? একটাই কথা যে আমরা যখন কাস্টিং করছিলাম, এটা অনেক দিনের রিসার্চ, সেক্ষেত্রে আমি ভাবছিলাম যে আমার একটা ওই 25-26 বছরের মেয়ে দরকার। প্রথম কথা, আমি যখন ভাবছিলাম সমস্ত কাস্টিংয়ের পর যে এই কাস্টিংটা কাকে করা যায়, তো সাডেনলি দেখুন পৃথিবীর সমস্ত সৃষ্টি না হঠাৎ হয়েছে। মানে আমি গ্যালভানির গল্পটা জানি, গ্যালভানি একটি ব্যাঙ মরে গেছিল, ব্যাঙটা হঠাৎ জ্বলে ওঠার পর তার মনে হয়েছিল ইলেকট্রিসিটি আবিষ্কার করা যেতে পারে, ঠিক আছে। তো সেরকমভাবেই হঠাৎ করে কোনো এক সময় যখন আমি ছবিটা নিয়ে ভাবছি, স্ক্রিপ্টিং হচ্ছে, তখন ভাবলাম যে এই চরিত্রটা রাজন্যাকে করবো। আমি রাজন্যাকে ফোন করলাম, রাজন্যাকে বললাম তোকে এই চরিত্রটা করতে হবে। রাজন্যা বলে দেয় ইয়ার কি মেরো না। আমি ওই ছবির অ্যাসিস্টও করেছে এবং যেটা অত্যন্ত ভালোভাবে করেছে আমি বলি সব কিছুর ঊর্ধ্বে, সেটা হচ্ছে আর্ট ডিরেকশন। এই ছবিতে আর্টটা ওয়াজ ভেরি ডিফিকাল্ট, কারণ 1945কে তুলে ধরা, আর প্রথম ছবি আমাদের কাছে বিশাল রিসোর্সেস প্রথমে ছিল না, কিন্তু প্রচুর মানুষের সহযোগিতায় আমরা রিসার্চগুলো পেয়েছি। তো সেই সময় আমাদের আর্টটাও ওয়াজ চ্যালেঞ্জ, সেই সময় প্রপস জোগাড় করা, মানে আমরা যেহেতু অ্যাবসোলিউট লোকেশানে করেছি, আমরা কোনো সেট ইউজ করিনি, সেরকম বাড়িটাকে ডেকর করা, এই জায়গাটাতে রাজন্যা প্রচণ্ড সফল হয়েছিল। এবং আমার কোথাও গিয়ে মনে হয়েছিল রাজন্যা এই গল্পে একটা পরিচালক বা একটা লেখকের দৃষ্টিভঙ্গি থেকে আমি যতটা ঢুকেছি, রাজন্যা সেই লেভেলে ঢুকে গেছে। তো আমার মনে হয়েছে ও যখন কানেক্ট করতে পেরেছে, তার মানে পুতলিটাও হতে পারে। তবে আমি এটাও ভেবেছিলাম যে একটা ও এখানকার সমতলের মেয়ে, তাকে পাহাড়ি একটা আঙ্গিক দেওয়া, সেক্ষেত্রে আমি বলবো আমাদের যারা মেকআপ টিমে ছিল তারা দুর্দান্ত কাজ করেছে। এবং আমাদের ট্রেলার 5 তারিখ মুক্তি পাবে, মানুষ রাজন্যাকে, সমতলের রাজন্যাকে একটা মঙ্গলয়েড রাজন্যার আঙ্গিকে দেখতে পাবে। এবং দেখো আমি বিশ্বাস করি এক্সপেরিমেন্টটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি একবারও বলছি না যে এটা মানুষের ভালো লাগতেই হবে, সেটা তো মানুষ বিচার করবে, কিন্তু আমি বিশ্বাস করেছিলাম যে একটা এক্সপেরিমেন্টেশন করা উচিত। এবং যেহেতু ওখানের আর্টিস্টরা বা কাস্টরা আছে, তো এই চরিত্রটা আমার মনে হয়েছিল আমি যেভাবে ওর সাথে কানেক্ট করতে পারবো, ও আমার সাথে যেভাবে কানেক্ট করতে পারবে, এটা তো একটা পার্টনারশিপের মতো, সেটা ও পারবে, ওই জন্য আমার ওকে দেওয়া আর কি। পরিচালক ভূয়সী প্রশংসা করলো, কিন্তু নিন্দুকেরা আবার অন্য কথা বলছে। নিন্দুকেরা বলছে রাজন্যা তৃণমূল ছেড়ে দিচ্ছে, নিন্দুকেরা বলছে রাজন্যা একটু দক্ষিণপন্থী রাজনীতির প্রতি দুর্বল। না, দক্ষিণপন্থী রাজনীতি বামপন্থী রাজনীতি বিষয়টা সেটা নয়। রাজন্যা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সর্বোপরি তৃণমূল কংগ্রেসের হাত ধরে পুনর্জন্ম পেয়েছে। রাজন্যা কখনোই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে কিংবা মা মাটি মানুষকে ছেড়ে কখনোই কোথাও যাবে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজনীতির ঊর্ধ্বে তো মানুষ হতে পারে না, এটা আমি বারবারই বলি। তো রাজন্যা রাজনীতি বহির্ভূত নয়, রাজনীতির সমান্তরালে রাজন্যার একটা নতুন যাত্রা, সেই যাত্রায় একটা বলা যায় যে একটা নতুন ওই পেখম জোড়া আর কি, সেটাই হয়েছে। রাজন্যা পুতলি তামাং হয়েছে, এবং সেই পুতলি তামাং কিন্তু রাজন্যার থেকে খুব বেশি দূরে নয়, কাছে পিঠেই।
আর যেটা প্রান্তিক বললো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা কতটা কানেক্ট করতে পেরেছি। আমি একটা ইনসিডেন্ট বলছি, মানে যখন এই স্ক্রিপ্টটা তৈরি হচ্ছে বা যখন এই সিনেমার এটা কাহিনীটা তৈরি হচ্ছে, তখন কিন্তু পুতলি তামাং একটা চরিত্র হিসাবে আসতো এবং সেই চরিত্রটা আমরা কখনোই ভাবিনি যে একজন কেউ, মানে যে কেউ একজন ভদ্রমহিলা সেটা অভিনয় করবে, এটা আমরা ভাবিনি। আমরা ভেবেছিলাম যে কোনো একটা ক্লিপিংস বা কোনো একটা কথার মাধ্যমে বা কোনো একটা নিউজ পোর্টাল বা কিছুর মাধ্যমে, মানে সংবাদের মাধ্যমে, সংবাদ পড়ার মাধ্যমে আমরা সেটা পড়বো বা বলবো। কিন্তু গল্পের স্বার্থে অনেক সময় অনেক চরিত্র জুড়ে যায়। পুতলিও সেরকম একটি চরিত্র, এবং আমার মনে হয় যে চরিত্রটা করে এখন প্রান্তিক আফসোস করছে না। তখন একটা ব্যাপার ছিল যে প্রান্তিক ভাবছিল যে কি আদৌ পারবে তো রাজন্যা, পারবে কি পারবে না। এখন রাজন্যা পেরেছে। রাজন্যা পারবে কি পারবে না এটা আমার চিন্তা ছিল না, আমাদের কাছে টেক্সট খুব কম ছিল, মানে 1945-42 ছিল, কিন্তু আমার এটা মানে খারাপ লাগে আমি কোনো মানে যে এখানে একজন পরিচালক বা সাধারণ মানুষ হিসেবে একটা কথা বলি যে কোনো সরকারই এই পুতলিদের নিয়ে অতটা ভাবেননি, কারণ আমি যখন টেক্সট খুঁজছি পাহাড়ের বুকে তারাই বলতে পারছেন না। রাজনীতিতে তোমার অনুপ্রেরণা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিনয় তোমার অনুপ্রেরণা? অনুপ্রেরণা মানে পার্টিকুলারলি চরিত্রটার ক্ষেত্রে না বলে আমি যদি আরও বৃহত্তর ক্ষেত্রে বলি, আমার শর্মিলা ঠাকুরের অভিনয় অসাধারণ, দুর্ধর্ষ অভিনয়। কিংবা আমি যদি বলি যে উত্তম কুমারের অভিনয় দুর্ধর্ষ অভিনয়, সৌমিত্র বাবুর অভিনয়। তো সেই অভিনয়ে দেখেই শেখা বা বলা যায় সেইগুলোই কানেক্ট করা। কিন্তু রাজনীতি থেকে যখন অভিনেত্রী হিসাবে রাজন্যার যে আত্মপ্রকাশ, সেক্ষেত্রে আমার মনে হয় পুতলির চরিত্রের জন্য আমার একমাত্র অনুপ্রেরণা পুতলি নিজেই। কারণ আমি ওই যে দুপাতা পুতলির সম্পর্কে আমরা জানতে পেরেছি পাহাড় থেকে ঘেটে, কিন্তু ওই দুপাতার পুতলিতে আমরা যতটুকু বুঝতে পেরেছি বা যতটুকু পড়ে অনুভব করতে পেরেছি, তাতে আমার মনে হয় যে পুতলির চরিত্র করার জন্য অভিনয়ের যে রসদ সেটা পুতলি নিজেই দিতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমার শেখার এটাই, শিল্পী হিসেবে তো অবশ্যই অনুপ্রেরণা তিনি জুগিয়েছেন, কিন্তু আমার যেটা শেখার ওনার থেকে সেটা হচ্ছে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং একজন শিল্পী কিভাবে একাকার হয়ে মিশে যাচ্ছে এবং দুটো জায়গাকে, দুটো সেক্টরকে কি অসাধারণভাবে তিনি ধরে রাখতে পারছেন। এবং সব থেকে বড় বিষয় এটা, হয়তো মানে এটা একটু পলিটিক্যাল কথা টেনেই আমি বলছি, অন্য কোনো সরকার বা অন্য কোনো রাজনৈতিক দল শিল্পীদের কখনো এত সম্মান করেছেন বলে আমার কোনো দিন মনে হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একজন সরকার, একজন দলের সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে শিল্পীদের সম্মান করেছেন বা সম্মান এখনও করছেন, বিভিন্ন বিষয়ে আমরা তার ফলাফল দেখতে পাই। তো আমার এইটা কিন্তু খুব মনে হয় যে আমার কাছে অনুসরণের একটা প্রধান বিষয় হতে পারে। সে ছবি কেমন হবে সেটা তো আপনারা বলবেন, তবে এই ছবিতে একটি গান আছে যেটা রাজন্যার গলায় বলে আমি শুনেছি। আমি শেষ করব সেই গানটা দিয়ে, রাজন্যা। গানটি নেপালি একটি গান। त्यसले राम्रो लाग्छ यो देश मेरो, यो देश मेरो। বেশ, দুজনকেই অনেক ধন্যবাদ এবং অনেক শুভেচ্ছাও রইল। ক্যামেরায় সৌরভের সঙ্গে প্রচেতা, আনন্দবাজার অনলাইন।